This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সারা সুপ্রিম কোর্টের অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের কাজ চালানোর নির্দেশ দেশের প্রধান বিচারপতির বেঞ্চের। বড় খবর এই মুহূর্তে, অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষক শিক্ষিকাদের কাজ চালানোর নির্দেশ দেশের প্রধান বিচারপতির বেঞ্চের। 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন সহকর্মী, রয়েছেন জ্যোতির্ময়, সোমা এবং সুমন। জ্যোতির্ময়ের কাছে আগে যাব। জ্যোতির্ময়ের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস তামিম। জ্যোতির্ময়, দেখো, আজকে একটা বিষয় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন, কেউ চাকরিতে পুনর্বহাল হচ্ছেন না, তারা কাজ চালিয়ে যাবেন। কারা চাকরিতে যোগ দিতে পারবেন, কারা পারবেন না, আমরা আইনজীবী ফিরদৌস তামিমের কাছ থেকে জেনে নেব। আজ সুপ্রিম কোর্ট কি জানালো, কারা কাজে যোগ দিতে পারবেন, কারা পারছেন না? গ্রুপ সি এবং গ্রুপ ডি যে অশিক্ষক কর্মী তারা কেউ যেতে পারবেন না স্কুলে। শুধুমাত্র ছাত্রছাত্রীদের স্বার্থে যারা এখনো পর্যন্ত চিহ্নিত হননি যে সমস্ত শিক্ষকরা, তারা স্কুলে যাবেন। তারা শুধুমাত্র এই শিক্ষাবর্ষে যাবেন এবং এসএসসি একটি আন্ডারটেকিং দিয়েছে, তারা 31 মের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস তারা ইনিশিয়েট করবে, অ্যাডভার্টাইজমেন্ট দেবে এবং 31 ডিসেম্বরের মধ্যে সেই রিক্রুটমেন্ট প্রসেস শেষ করবে। এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র এই নির্দেশ দিয়েছেন। এই শিক্ষক, নবম দশম এবং একাদশ দশমের শিক্ষক যারা এখনও পর্যন্ত চিহ্নিত হননি, তারা শুধুমাত্র ওই 31 ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষাবর্ষে তারা যেতে পারবেন। কিন্তু তা এই নির্দেশ কারোর ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না, অর্থাৎ এই নির্দেশনামাকে সহায়তা নিয়ে যাতে ধরুন অন্য পরবর্তী কোনো পদক্ষেপ না করতে পারেন, সেই জন্য আজকে আদালত এই নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র সেই সমস্ত অচিহ্নিত অবৈধ শিক্ষক যারা রয়েছেন, মানে এখনও পর্যন্ত অবৈধ বলে চিহ্নিত হননি যে সমস্ত শিক্ষকরা, তারা শুধুমাত্র স্কুলে যেতে পারবেন। কিন্তু এই শিক্ষাবর্ষ পর্যন্ত সেটা তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং এই নির্দেশনামা হয়েছে মূলত আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে যে তারা এই রিক্রুটমেন্ট প্রসেস 31 মের মধ্যে তারা শুরু করবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করবেন। যদি তারা না করেন অর্ডারটি কিন্তু রিকল হয়ে যেতে পারে, সেটাও সেই নির্দেশও কিন্তু সেই কথাও কিন্তু চিফ জাস্টিস বলেছেন। আপনাদের তরফ থেকে আবেদন কি ছিল? কারণ আমরা বারবার ধরে শুনছিলাম যে আইনজীবীরা বোঝানোর চেষ্টা করছিলেন যারা অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন প্রয়োজনে তাদের দিয়ে কাজ চালানো। হ্যাঁ, আমরা সেটা বলেছিলাম যে যারা অবসরপ্রাপ্ত, কারণ হচ্ছে এখনও পর্যন্ত ধরুন যে অচিহ্নিত, সে অবৈধ হতে পারে। কারণ এই নির্দেশনামা কেন ছিল? এই নির্দেশনামা ছিল মূলত যে বৈধ অবৈধ চিহ্নিত করা যায়নি বলে। এখন অচিহ্নিত যে বৈধ, সে অবৈধও হতে পারে, এটা কিভাবে আইডেন্টিফাই করা যাবে? ফলে এই নির্দেশনামা তো সেটা বলেছিলেন, কিন্তু আদালত সেটা না গিয়ে আদালত মূলত যেটা করেছেন সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের বেনিফিটের কথা মাথায় রেখে শুধুমাত্র সেই সমস্ত শিক্ষকদের কন্টিনিউ করতে বলেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কে এই নির্দেশ থেকে বাদ কেন রাখা হলো? তার কারণ সেখানে এই যে পার্সেন্টেজ, যে যদি ইললিগালিটির পার্সেন্টেজ দেখেন সেটা মোর হায়ার রাদার দেন এই যে টিচার, ফলে সেখানে ইললিগালিটি যেহেতু বেশি সংখ্যায় রয়েছে, যেটা আদালত জানিয়েছেন, যে সেই জন্য গ্রুপ সি গ্রুপ ডি সে তাদের কন্টিনিউ করতে বলেনি। আর তাছাড়া গ্রুপ সি গ্রুপ ডি তো আর ছাত্রছাত্রীদের পড়ান না, সেটাও আদালত। বেশ, সঙ্গে থাকো জ্যোতির্ময়, আসবো তোমার কাছে। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সোমা, দেখো এই 26,000-এর মধ্যে কারা কারা ছিলেন যারা অযোগ্য চিহ্নিত এবং যারা অযোগ্য চিহ্নিত নন? এবার তাদের মধ্যেও ছিল দুটো ভাগ, একটা ছিল শিক্ষক শিক্ষাকর্মী, আরেকটা তো ছিল শিক্ষক শিক্ষাকর্মী। যারা আজকে রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, তাদের মধ্যে শিক্ষক শিক্ষাকর্মী দুটো ভাগই ছিল। শিক্ষকরা যেতে পারবেন, শিক্ষাকর্মীরা যেতে পারবেন না, আজকে স্পষ্ট নির্দেশ। সোমা, হ্যাঁ, একেবারে আমার সাথে এখানে রয়েছেন একজন শিক্ষিকা রয়েছেন, তিনি যোগ্য শিক্ষিকা, তার সাথে কথা বলে নেব। আজকে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কি বলবেন? এই নির্দেশ সাময়িক স্বস্তি হয়তো মিডিয়া বলবে বা বাকিরা বলবে, কিন্তু এটা কোনোভাবেই সাময়িক স্বস্তি, কোনো রকম স্বস্তি এটা নয়। কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আমার প্রিয় স্কুলে যেতে পারবো, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে যেতে পারবো। তারপরে আমি তাহলে কি করব? আজকে আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমি যখন অনেক টিউশন পড়াতাম, তখন আমি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিলাম। আমার পুরো মাথাটাই সেরকমভাবে প্রিপেয়ার ছিল। মেন্টাল প্রিপারেশনটা সবথেকে বড় কথা যে কোনো জায়গায়। তাহলে আমি সেই রকম জায়গায় মেন্টালি প্রিপেয়ার ছিলাম। আজকে কিন্তু আমার বাড়িতে 3 বছরের বাচ্চা আছে, আমাকে তাকে মানুষ করতে হবে, আমাকে আমার সংসারটা চালাতে হবে। তাহলে এই সমস্ত মাথায় এইরকম প্রেশার নিয়ে আমি এখন নতুনভাবে বই খুলে পড়তে বসবো?
এটা কখনোই, এই রায়টা কখনোই শান্তিদায়ক নয়। হ্যাঁ, সাময়িক শান্তিদায়ক যে হ্যাঁ আমার এই মাসটা হয়তো আমি স্যালারিটা পাবো, কিন্তু কখনোই এটা আমি চাই আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত আমি সসম্মানে আমার পদে আমি যেখানে আছি সেই জায়গায় থেকে আমি আমার চাকরিটা চালিয়ে যেতে চাই। যারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, তারা যেটা বলছেন, তারা কিন্তু তারা যে কাজে যোগদান করেছিলেন এবং যেই শর্তে যোগদান করেছিলেন যে পুরোপুরি কিন্তু তারা সেই কাজ চালিয়ে যাবেন, তারা কিন্তু সেটাই চাইছেন। আমি এখানে কথা বলবো, দেখো অনেক শিক্ষক শিক্ষিকারা এখানে অবস্থানে রয়েছেন, সকাল থেকেই তারা অবস্থানে রয়েছেন। একটু তাদের সাথে কথা বলবো যে তারা কি বলছেন, সরাসরি তাদের সাথে একটু কথা বলে নিই। এখানে ক্ষেত্রেও কিন্তু এইভাবে এক্সটেন্ড করেছিল, করে নিয়ে গেছিল, দিয়ে লাস্টে গিয়ে কিন্তু সেই ক্যান্সেল হয়েছিল। এটা আমাদের কোনোভাবেই সমাধান নয়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তো নিশ্চয়ই মান্যতা দেব, মান্যতা দিচ্ছি না এমন নয়। সুপ্রিম কোর্ট যা বলেছে তাই তো মেনে নিয়েছি। সুপ্রিম কোর্ট বলেছেন তার অর্ডার কপিতে যে যারা সাদা খাতা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে, এবং এটাও বলেছে যে তাদের টাকা ফেরত দিতে হবে। তার মানে ওএমআরকে তিনি মানলেন। তাহলে ওএমআর যখন মানলেন তখন তিনি নতুন করে আবার পরীক্ষা দিতে বললেন কেন? বলছেন উনি নিজেই একটা কেসের রেফারেন্স দিচ্ছেন, রুট লেভেলে দুর্নীতি না থাকলে পুরো বাতিল করা যায় না। রুট লেভেলে দুর্নীতি তো ছিল না, ওএমআর যতক্ষণ আমরা সাবমিট করেছি ততক্ষণ দুর্নীতি ছিল না। তাহলে টেন্ডারে যদি দুর্নীতি থাকে তো টেন্ডার দিয়ে নতুন করে সেই ওএমআরের রিভ্যালুয়েশন করুক না, কে মানা করেছে? তাই এসএসসিকে স্ট্যান্ড নিতে হবে, রিভিউ পিটিশনে তারা স্বচ্ছভাবে তালিকা তৈরি করুক, আত্মসমর্পণ করে রিভিউ পিটিশন করুক, বাস এটুকুই। সোমা সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন শিক্ষিকা অনামিকা রায়। অনামিকা, তুমি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি তো শুনেছেন, আজকে আপনার প্রাথমিক রিঅ্যাকশনটাকে নিয়ে নি যখন আপনি এটা শুনলেন। দেখুন, সাময়িক স্বস্তি আজকের এই রায়ের পর এটা ঠিক হলো যে আমরা স্কুলে যেতে পারবো। যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা অযোগ্য বলে চিহ্নিত নন তারা স্কুলে যেতে পারবে। এটা সত্যি আমাদের জন্য একটা মানে খুব ভালো খবর যে আমরা স্কুলে যেতে পারবো। কারণ এইভাবে যদি ফট করে একটা শিক্ষাবর্ষের মাঝখানে এইভাবে সব কিছু স্থগিত হয়ে যায় তাহলে কিন্তু সব থেকে বেশি সাফার করবে ছাত্রছাত্রীরা। তো সেই জায়গাটা আমার এটা ভেবে ভালো লাগছে যে না, আমার যে ছাত্রছাত্রী আছে আমি তারা ভুক্তভোগী হলো না, এই শিক্ষাবর্ষে আমি তাদের পাঠদান করতে পারবো, এটা ভেবে আমার অবশ্যই ভালো লাগছে। কিন্তু আরেকটা দিক থেকে খারাপ লাগছে যে অযোগ্য যদি চিহ্নিত হয়ে গিয়েই থাকে তাহলে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যারা অযোগ্য বলে মানে যাদের অযোগ্য বলে কোনো রকম মানে প্রমাণ করতে পারেনি যে তারা অযোগ্য, তাহলে আমাদেরকে কেন আবার সেই পরীক্ষা দিয়েই যোগ্যতার পরিচয় দিতে হবে? মানে আমার প্রশ্ন এই জায়গাটাতেই যে আজকে কিন্তু এটাই বলা হলো যে যারা অযোগ্য বলে চিহ্নিত তারা স্কুলে আর যেতে পারছে না। হ্যাঁ, আর অনামিকা দেবী, পর্ষদের ভূমিকাকে কেমন দেখছেন? মানে এটা কি সাময়িক ঠেকা দেওয়ার একটা ভূমিকা নিল পর্ষদ আবেদনটা করে, নাকি স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ বা ইচ্ছা পর্ষদ এখনো পর্যন্ত দেখিয়েছে? এখন না, স্থায়ী সমাধান তো স্কুল মানে পর্ষদকে করতেই হবে। কেননা এইবার যোগ্য অযোগ্যদের যে লিস্ট, মানে অযোগ্যদের যে লিস্ট আর কি, সঠিক লিস্ট, সেই লিস্ট মানে অবশ্যই দিতে হবে রিভিউ, সেই লিস্ট দিয়ে রিভিউ পিটিশন করতে হবে। এরপর তো অবশ্যই রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাবে এবং সেখানে চাইবো যে যোগ্যদের মানে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে যেন একদম সম্পূর্ণভাবে মানে যেইভাবে কোর্ট চাইবে সেইভাবে লিস্ট দিয়ে তাদেরকে এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক চিরতরে। তারা যাতে সসম্মানে তাদের মানে চাকরিতে পুনর্বহাল থাকতে পারে। আর কোনো রকম যোগ্যতা, একবার মানুষ একটা চাকরির জন্য পরীক্ষা দিতে পারে, তো আবার সেই পরীক্ষা আবার দিতে হবে, মানে একবার যোগ্য হয়ে চাকরি পাওয়া, তারপর আবার চাকরি থাকার জন্য আবার পরীক্ষা দিয়ে সেই চাকরিতে পুনর্বহাল থাকা। তখন এইটা তো মানে সত্যি এটা তো মেনে নেওয়া যায় না। তো এইবার এটাই চাইবো যে যাতে রাজ্য সরকার যাতে পুরোপুরিভাবে যোগ্যদের যে লিস্ট সেটা দিয়ে আমাদেরকে এই মানে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিক। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সুমনের কাছ থেকে কতগুলো তথ্য ডিটেল চাইবো। সুমন, প্রথমত এই সংখ্যাটা কত, 25,000 কত, আরও একবার দর্শকদের উদ্দেশ্যে যদি বলো। তার মধ্যে চিহ্নিত অযোগ্য কত ছিল, তার মধ্যে চিহ্নিত অযোগ্য নয় এমন কত ছিল, তার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি কত ছিল এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা কত ছিল। এক
2 নম্বর, এই মুহূর্তে দাঁড়িয়ে এই শিক্ষক শিক্ষিকারা যদি আজকে স্কুলে যোগ দেন, পড়ুয়া এবং শিক্ষকের অনুপাতটা কত দাঁড়াতে পারে? দেখো, খুব পরিষ্কার করে কয়েকটা কথা বলে দিতে হবে। 25,753 এটা ছিল টোটাল রিক্রুটমেন্ট। এর মধ্যে সোমা দাস, ক্যান্সার আক্রান্ত সোমা দাস, তার চাকরি থাকছে, তাহলে 25,752-তে গিয়ে সংখ্যাটা দাঁড়ালো। তার মধ্যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 6,276 এরা হচ্ছেন টেন্টেড, অর্থাৎ এদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ আছে এদের অযোগ্যতার, তাহলে সংখ্যাটা 19,000-এর আশপাশ পড়ে থাকলো। কিন্তু যারা যোগ্য অর্থাৎ অযোগ্য বলে চিহ্নিত নন, তর্কের খাতিরে আমরা যদি যোগ্য টার্মটা ব্যবহারও করি, যদি সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য বলে চিহ্নিত নন, এইরকম শিক্ষাকর্মী আছেন 3,393, অর্থাৎ আগামীকাল থেকে স্কুলে ফিরতে পারবেন 16,000-এর মতন সংখ্যা, যারা শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষিকা। এবং এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে যোগ দিলে তাহলে আমাদের গোটা রাজ্যে শিক্ষার ক্ষেত্রে ছাত্র শিক্ষক অনুপাত গিয়ে দাঁড়াবে 52:1, অর্থাৎ একজন শিক্ষক 52 জন পড়ুয়াকে পড়াবেন, যেটা হওয়ার কথা আইডিয়ালি 30:1। অর্থাৎ কতটা ওভারবার্ডেন হয়ে আছে আমাদের স্কুলগুলো বুঝতেই পারছো। সেই জায়গায় দাঁড়িয়ে 16,000 শিক্ষক আগামীকাল। এবং সুমন, দেখো, এই ওভারবার্ডেন নিয়ে বহুবার আমরা খবর করেছি, সামাজিক বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ তখন এটা নিয়ে কর্ণপাত করেনি, কিন্তু এখন মধ্যশিক্ষা পর্ষদকে এই বিষয়টাই হাইলাইটস করতে হলো। আসবো তোমার কাছে সুমন, আসবো তোমার কাছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, একটু যদি আজকের এই অর্ডারটা সহজ ভাষায় যদি একটু দর্শকদের বলেন। সহজ ভাষা হচ্ছে সকলের চাকরি চলে গেল। 2016 যা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, রায় বহাল রইল, কোনো রকম হেরফের হলো না। বরং বোর্ডের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে তারা দাবি করেছেন আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করছি। সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছেন, 31শে মের মধ্যে বিজ্ঞাপন এবং ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এইটুকু সময় 31শে মে থেকে বা ডিসেম্বর পর্যন্ত যাদের রাজ্য সরকার বলছেন এরা যোগ্য, মানে এরা টাকা পয়সা খায়নি, কাউকে টাকা দেয়নি, সেই লিস্ট বার করে তারাই একমাত্র স্কুলে যেতে পারবেন, আর কেউ না। এবং রাজ্য সরকার প্রকৃতপক্ষে হ্যান্ডস ডাউন মেনে নিলেন যে সবার চাকরি চলে যাচ্ছে, কাউকেই আর রাখা যাবে না নতুন নিয়োগ প্রক্রিয়া ছাড়া। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুমনের কাছে আরো একবার যাব। সুমন, সদ্য আইএসএল শেষ হয়েছে, ফুটবলের পরিভাষা একটা কথা আছে না, সময় কিনে নেওয়া, বা অনেকে বলে সময় চুরি করে নেওয়া। মধ্যশিক্ষা পর্ষদ কি এবার সেক্ষেত্রে এই সময় কিনে নেওয়ার বিষয়টাতেই গেছিল? স্থায়ী সমাধানের পথে কি হাঁটবে? কারণ এর আগেই তো আদালতের নির্দেশ ছিল যে পরীক্ষা নিতে হবে, নিয়োগ প্রক্রিয়া একটা আলাদা করে করতে হবে, ফ্রেশ রিক্রুট করতে হবে। দেখো শুভজিৎ, যে জায়গায় এই মামলা গিয়ে দাঁড়ালো, এবার একমাত্র রাস্তা খোলা থাকছে এসএসসির দায়ের করা রিভিউ পিটিশন, যেটা কয়েকদিনের মধ্যে দায়ের হবে। সেখানে কোর্ট যদি কনভিন্স হন তাহলে কিন্তু এই রি এক্সামিনেশনের কথাটা বাতিল হবে, তাহলে নয়। আমার কাছে ইমিডিয়েটলি কয়েকটা প্রতিক্রিয়া এসে পৌঁছেছে শুভজিৎ। আমি বলি, যে শিক্ষকরা চাকরি হারালেন বা যে শিক্ষাকর্মীরা স্কুলে যেতে পারবেন না বা যারা স্কুলে যেতে পারবেন, তারা বলছেন এটা আরও খারাপ হলো, আমরা ভুল পথে চালিত হলাম, এই রায়ে আমাদের কোনো লাভ হবে না। এই রায় এমনভাবে হলো যেখানে আমাদের আর কোনো কিছু অবশিষ্ট রইল না। আমরা যেভাবে এগোচ্ছিলাম সেক্ষেত্রে এরপরে তো আর কিছুই করা যাবে না। পরীক্ষা আবার দিতে হলে কিভাবে পরীক্ষা দেব? সবাই বসবে নাকি 2016 ক্যান্ডিডেটরা? আলটিমেটলি কোনো লাভ হলো না। রিভিউ পিটিশন কি আদৌ আমাদের আর কিছু সুরাহা দিতে পারবে? মানে এই বিষয়টা সুমন, এই যে সবাই বসবে না 2016, এটা কে ঠিক করবে? এসএসসি? এর জন্য তোমাকে রুল ফ্রেম করতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশ দিয়েছেন। তবে এই মুহূর্তে আমি সরকারের মনোভাবটা তোমাকে পরিষ্কার করে ব্যক্ত করে দিই। কিছুক্ষণ আগেই সরকারের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটা বলছেন, শিক্ষা দপ্তর এখন রুল ফ্রেম করবে, মের মাসের মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করবে। ইন দ্য মিন টাইম এসএসসি রিভিউ পিটিশন যেটা রেডি করেছে তার লয়ারদের সাথে সেটা দায়ের করবে এবং লিগাল ক্ল্যারিফিকেশন চাইবে। সেই লিগাল ক্ল্যারিফিকেশনে যদি বলা হয় যে শুধু 2016 পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা হবে, তাহলে কিন্তু সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তার কারণে শূন্যপদ কমে গেল, যারা চাকরিতে ছিলেন তারা হয়তো আবার চাকরি পেয়ে যেতেও পারেন যদি যোগ্যতার মাপকাঠিতে তারা উত্তীর্ণ হতে পারেন, যার সম্ভাবনা সবচেয়ে বেশি। সঙ্গে দেখো সুমন, আসবো তোমার কাছে আবারও আসবো, তুমি যেভাবে ব্যাখ্যা করছো আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আবারও সোমার কাছে যাই। সোমা যেখানে রয়েছিল সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিল, ওই যে বললাম যাদের স্কুলে থাকার কথা তারা রাস্তায় বসে আছেন, তাদের সঙ্গেই রয়েছে সোমা। সোমা, হ্যাঁ, আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কি বলবেন?
দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা এই রায়ে কোনো স্বস্তি এখনও পর্যন্ত পাচ্ছি না। কারণ হচ্ছে যে আলটিমেটলি এখানে আমাদেরকে আবার পরীক্ষায় বসার কথাই বলা হয়েছে, যেটা আমরা একদমই চাই না। অলরেডি আমরা পরীক্ষায় পাস করে আমরা যোগ্যতার ভিত্তিতেই আমরা এই চাকরিটা পেয়েছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা আমাদের মানে সম্মানহানি হয়েছে অনেকটাই। এই যে আমাদেরকে বলা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত আমরা স্কুলে যেতে পারবো, এই যে একটা টেম্পোরারি বেসিসে যাওয়া, এটা আমাদের জন্য কোনোভাবে সম্মানের নয়। যেখানে আমরা একটা স্থায়ী পদে ছিলাম, সেখানে আমরা এরকম অস্থায়ী পদের জন্য কেন যাব, কীভাবে কেন যেতে চাইবো? এটা আমাদের কাছে, এটাই আমাদের কাছে কখনোই কোনো স্বস্তির সুরাহা বার্তা আনতে পারে না। এটা তো সাময়িক স্বস্তির কথা বলা হয়েছে, এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। আমাদেরকে আরও অনেক কিছু ভাবতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই এটা আমাদের কাছে সকলের জন্য সাময়িক স্বস্তি, টিচিং স্টাফ যাদেরকে বলা হয়েছে, কিন্তু আমরা এগুলোর জন্য রেডি একদমই ছিলাম না। আজ যে পরিস্থিতি হয়েছে, তাই আমাদেরকে এখন অনেক ভাবনা চিন্তার জায়গা আছে। সেটা আমাদের নেতৃত্ব কি বলে, এখানে কি বলে, সেই দেখে আমরা পরবর্তী ডিসিশন। আপনারা কি নজর থাকবে সোমা, বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। অধীর চৌধুরী কি বলেছেন শোনাবো। বিচার ব্যবস্থার পূর্ণ আস্থা আছে, যদি পারে তারাই পারবে। পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা তো বিচারপতিদের এর মধ্যেই চাকরি খাওয়ার জন্য অভিযুক্ত করেই দিয়েছিল। যাই হোক, এখন কি বলবে জানি না, কিন্তু অন্তত শুরু তো হয়েছে, সপ্তাহ তো হয়নি। একটু শুরু হলে আশা করতে পারে মানুষ, হয়তো সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে, টানেলের শেষে আলো দেখা যেতে পারে। আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন ফের খারিজ। পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন ফের খারিজ। ডিটেল নেব, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, আজকে সিবিআইয়ের তরফ থেকে কোন যুক্তি দেওয়া হয়েছিল যে যুক্তি খণ্ডন করতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী? দেখো, দীর্ঘ শুনানি হয়েছিল বিশেষ সিবিআই আদালতের বিচারক শুভেন্দু সাহার এজলাসে, এবং আজকে এই জামিনের আদেশ দেওয়ার কথা ছিল, সেই জামিনের আবেদনের আদেশ দেওয়ার কথা ছিল। সেই কিছু সময় আগে শুভেন্দু সাহার এজলাসে এই মামলার অর্ডার বেরিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়কে এই পরিস্থিতিতে জামিন দেওয়া যাবে না। তার কারণ তদন্ত যে পর্যায়ে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে তদন্ত রয়েছে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে যেটা তার বিরুদ্ধে গিয়েছে। ফলে এই পর্যায়ে যদি তাকে জামিন দেওয়া হয়, তদন্ত বাধাপ্রাপ্ত হবে, এবং তিনি যদি জামিন পান তাহলে কিন্তু তিনি প্রভাব খাটানোর চেষ্টা করবেন, তার কারণ তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। একই সঙ্গে এর আগে যখন শুনানি চলছিল, তখন সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই এই প্রাথমিকের সমস্ত ওএমআর শিট নষ্ট করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শুধু একা নন, তার সঙ্গে মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায় উভয় মিলিয়ে এই দুর্নীতিটা ঘটিয়েছিলেন, এবং এই পার্থ চট্টোপাধ্যায় যখন মন্ত্রী ছিলেন সেই সময় এই দুর্নীতির জাল বোনা হয়েছিল, এবং কিভাবে জাল বোনা হবে, কিভাবে দুর্নীতি হবে, সমস্তটাই পার্থ চট্টোপাধ্যায় ঠিক করেছিলেন। সেই কারণেই এই সমস্ত তথ্য প্রমাণ এবং সিবিআই তরফ থেকে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের সামনে নিয়ে আসা হয়েছিল, সেই তথ্য প্রমাণ বিচার করে এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন খারিজ করলো। তুমি জানো, এর আগে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিল ইডির মামলায়। এবার সিবির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন খারিজ হলো। ফলে এই মুহূর্তে চাকরিহারা যারা রয়েছেন তাদের কাছে এটাও একটা কোথাও স্বস্তির খবর বলেই মনে করা হয়। ধন্যবাদ সুজয়।